হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব আমি নিজে পড়াশুনো করবার সময় গ্রামার নিয়ে যে সমস্ত অসুবিধাগুলো হতো সেগুলোকে ক্লিয়ার করবার জন্য বিভিন্ন বইপত্র ঘেঁটে নিজের মতো করে কিছু নোটস তৈরি করেছিলাম, যেগুলো গ্রামারের কিছু কিছু ক্রিটিক্যাল জায়গা সেগুলোকে নিয়ে। সেই সমস্ত জিনিসই একটু পরিষ্কার করে লিখে আমি তোমাদের সামনে তুলে ধরছি। যারা গ্রামারের এই জিনিসগুলোতে, এই সেকশনগুলোতে একটু দুর্বল রয়েছে, তারা এই ভিডিওটাকে দেখো এবং এর পরবর্তীকালে আরও বেশ কিছু ভিডিও থাকবে যেখানে গ্রামারের এই সমস্ত ক্রিটিক্যাল জায়গাগুলোকে খুব সহজ সরল ভাষায় ইংরাজিতে, বাংলাতে এবং তার সঙ্গে বিশেষ এবং বেশ কিছু এক্সাম্পল দিয়ে আমি জিনিসগুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করব যেভাবে আমার এই এই জিনিসগুলোকে ঘেঁটে তৈরি করে কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়েছিল, তোমাদেরও নিশ্চয়ই, যাদের এই বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার নেই, তারা হয়তো কনসেপ্টকে ক্লিয়ার করতে পারবে। এইখানে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গে যারা একটু অ্যাডভান্স স্টেজে রয়েছে তাদের জন্য বেশ কিছু এক্সাম্পল থাকবে। যদি খুব বিশদগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা মোটামুটি যেগুলো সাধারণ আছে ওপর সেগুলোকে দেখে নিও। যারা একটু ইন ডেপথে যেতে চাও তাদের জন্য বেশ কিছু কিছু এক্সাম্পল থাকবে। তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে, কারণ সমস্ত জিনিসগুলোকে আমি একটু একটু করে বলবো এবং সঙ্গে আমি ব্যাখ্যা করব, উদাহরণ দেব। সেই জন্যে একটু ধৈর্য ধরে দেখো। আশা করি এটা তোমাদের প্রয়োজনে লাগবে। প্রথম যেটা, সেটা হচ্ছে গ্রামার এবং ক্লজ অ্যান্ড ফ্রেজ। ক্লজ অ্যান্ড ফ্রেজ এই চ্যাপ্টারগুলো নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন থাকে। তো প্রথমেই সেই অংশটাকে আমি ডিসকাস করবার চেষ্টা করছি। প্রথমে দেখো ক্লজ। ক্লজ কি না, ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ফর্মস এ পার্ট অফ এ সেন্টেন্স অ্যান্ড হুইচ হ্যাজ এ ফাইনাইট ভার্ব অ্যান্ড ইটস সাবজেক্ট। তার মানে হচ্ছে ক্লজ হলো একটি শব্দগোষ্ঠী যেটি একটি সেন্টেন্সের অংশ এবং যার মধ্যে একটি ফাইনাইট ভার্ব ও তার সাবজেক্ট থাকে। এবার এটার একটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, রাজু লিভস ইন এ হাউস। তার পরের অংশতে লেখা হয়েছে হুইচ হ্যাজ এ থ্যাচড রুফ। এই যে হুইচ হ্যাজ এ থ্যাচড রুফ, এই অংশটা কিন্তু একটা ক্লজ এবং এটা সাবঅর্ডিনেট ক্লজ বলে রাখা ভালো। আমরা পরবর্তীকালে জানতে পারবো দু রকমের ক্লজ আছে, প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট। মেনলি ক্লজে আমরা সাবঅর্ডিনেটটার উপরেই গুরুত্ব দিই, তাই সেখানে সাবঅর্ডিনেটটাই এখানে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে যে হুইচ কথাটা বলা হয়েছে, এই হুইচ কথাটা কিন্তু ওই যে হাউস রয়েছে আগে, এই হাউসকে বোঝাচ্ছে। এই হাউসের রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুইচ। সেটার জন্যে এই যে হুইচ হ্যাজ এ থ্যাচড রুফ, এই অংশটার ভেতরে সাবজেক্ট হচ্ছে হুইচ, তার জন্য ভার্ব হচ্ছে হ্যাজ এবং এ থ্যাচড রুফ এটা অবজেক্টের কাজ করছে। সুতরাং এখানে একটা সাবজেক্ট থাকছে, একটা ভার্ব থাকছে এবং একটা অবজেক্ট থাকছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলেও অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না। সেইগুলো ক্ষেত্রে আমরা আসছি পরে। এবার দেখো এখানে একটা পয়েন্ট করা হয়েছে, কোনো সেন্টেন্সে যতগুলি ফাইনাইট ভার্ব থাকে সেই সেন্টেন্সে ততগুলি ক্লজ থাকে। এটা তোমাদের মনে রাখতে হবে, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। এবার বলা হচ্ছে ফ্রেজ কোন জিনিসটা, ফ্রেজ কাকে বলে। ফ্রেজ ইজ অলসো এ গ্রুপ অফ ওয়ার্ডস। খেয়াল রাখতে হবে আগের অংশটাও ছিল, ক্লজও ছিল, ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে এটাও কিছু শব্দ গোষ্ঠী, কয়েকটা শব্দ সমষ্টি, কিন্তু এর ভেতরে কি আছে না একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট। আর ফ্রেজের ভেতর কি হচ্ছে, ফ্রেজ ইজ অলসো এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ফর্মস এ পার্ট অফ সেন্টেন্স বাট ইট ডাজ নট হ্যাভ এনি ফাইনাইট ভার্ব অর ইটস সাবজেক্ট। এইটা সেন্টেন্সের একটা অংশকে তৈরি করে, সৃষ্টি করে, কিন্তু এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই এবং কোনো সাবজেক্টও নেই। তার মানে হচ্ছে ফ্রেজ হলো একটি শব্দগোষ্ঠী যা সেন্টেন্সের অংশ, কিন্তু এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব বা তার সাবজেক্ট থাকে না। এক্সাম্পল দেওয়া হয়েছে দেখো, এক্সাম্পল হচ্ছে সঞ্জয় লাভস ফুলিশলি
বিকজ অফ দ্য ফানি অ্যাপিয়ারেন্স অফ নিশার। এখানে দেখো আমরা আন্ডারলাইন করে দেখিয়ে দিয়েছি ফানি অ্যাপিয়ারেন্স অফ নিশার। এই অংশটা দিয়ে আমরা বুঝতে পারছি, চোখের সামনে একটা ছবি ভেসে উঠছে যে নিশার বলে কোনো একটা ব্যক্তি, সে হয়তো একটা মানে অদ্ভুতভাবে সেজেছে, যেটা দেখেই কিন্তু হাসি পেয়ে যাচ্ছে। তো এই ফানি অ্যাপিয়ারেন্স অফ নিশার এই অংশটা আমাদের সামনে একটা অর্থকে প্রকাশ করে, কিন্তু এইটার ভেতরে না আছে সাবজেক্ট, না আছে কোনো ভার্ব, কিন্তু কয়েকটা শব্দ গোষ্ঠী এটা কিন্তু আমাদের সামনে একটা অর্থকে প্রকাশ করছে। আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো, দ্য বয় উইথ ব্রাউন হেয়ার ইজ মাই ব্রাদার। এই যে বয় উইথ ব্রাউন হেয়ার, এই উইথ ব্রাউন হেয়ার এই কথাটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে উঠবে যে বাদামি চুলের একটা মাথা। তো এইখান থেকে আমরা একটা কিন্তু ধারণা পাবো। তো এই যে এই অংশটার ভেতরে কিন্তু না আছে কোনো সাবজেক্ট, না আছে কোনো ভার্ব, অথচ এটা আমাদের সামনে একটা অর্থকে প্রকাশ করছে, তাই এটা হয়ে গেল একটা ফ্রেজ। দেখো আমরা ওইখানটা আন্ডারলাইন দিয়ে ফ্রেজ কথাটা লিখেছি। এইবারে ক্লজের ভাগে আসি। ক্লজ মূলত 3 প্রকারের হয়। 1 নম্বর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা একে অনেক সময় ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়, এবং 3 নম্বরে হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এবার এই 3টে ক্লজের ভেতরে মিল এবং অমিলের জায়গাগুলো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখো, প্রথমে আসছি প্রিন্সিপাল ক্লজ। এই ক্লজটি সেন্টেন্সের মূল ভিত্তি, মুখ্য বাক্যাংশ বা উপবাক্য, যা নিজে স্বাধীনভাবে থাকতে পারে এবং অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজ বা বাক্যাংশের ওপর নির্ভর করে না। এক্সাম্পল হচ্ছে আই নো দ্য ম্যান হু রোট দিস লেটার। এখানে দেখো এই লাল আন্ডারলাইন করা যে জায়গাটা রয়েছে, এই আই নো দ্য ম্যান এই অংশটা নিজেই একটা অর্থকে প্রকাশ করতে পারে। একে কিন্তু হু রোট দিস লেটার এই অংশটার উপর নির্ভর করতে হয় না অর্থ প্রকাশের জন্যে। এই সেন্টেন্সটার এই অংশটার ভেতরে আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, এবং দ্য ম্যান হচ্ছে এখানে অবজেক্ট। 2 নম্বর যে এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো, দিস ইজ এ হাউস হুইচ ইজ বিল্ট বাই জন। এই যে দিস ইজ এ হাউস এই অংশটা কিন্তু পরের যে হুইচ ইজ বিল্ট বাই জন এর ওপর নির্ভর করতে হচ্ছে না অর্থ প্রকাশের ক্ষেত্রে, তাই এই অংশটাকে আন্ডারলাইন করা হচ্ছে। এটা কিন্তু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। 2 নম্বরে আমরা আসছি সাবঅর্ডিনেট ক্লজে। সাবঅর্ডিনেট ক্লজ যাকে বলা হচ্ছে গৌণ বা অপ্রধান বাক্যাংশ, যা নিজে স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এবং যা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে সংযুক্ত থেকে বাক্যকে সম্পূর্ণ করে। এক্সাম্পল কি, আই থট দ্যাট হি উড নট রিটার্ন এগেন। এই যে দ্যাট হি উড নট রিটার্ন এগেন, যে সে ফিরবে না, এই অংশটা কিন্তু একটা মানে অসম্পূর্ণ অর্থকে প্রকাশ করে। যতক্ষণ না পর্যন্ত আই থট অংশটা এর আগে দেয়া হবে ততক্ষণ অর্থ অসম্পূর্ণ থাকবে। সুতরাং সে যে ফিরবে না এইটার জন্যে তার আগের অংশটা আই থট, আমি ভেবেছিলাম, এই অংশটাকে থাকার দরকার। সুতরাং এই আই থটের ওপর ডিপেন্ড করে আছে বলে এই লাল আন্ডারলাইন করার জায়গাটা কিন্তু আমরা বলবো সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। 2 নম্বর আরেকটা এক্সাম্পল রয়েছে, দেখো, যেখানে বলা হচ্ছে হ্যাভ ইউ হার্ড দ্যাট সতীশ হ্যাজ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। এই যে বলা হয়েছে দ্যাট সতীশ হ্যাজ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, যে সতীশ পরীক্ষায় প্রথম হয়েছে, এরপরই মনে প্রশ্ন হয় যে তাতে কি হয়েছে না, তার আগের অংশটায় তখন আমার বলতে হয় যে হ্যাভ ইউ হার্ড, তুমি কি শুনেছো, মানে তোমার শোনাটার ওপরে কিন্তু ডিপেন্ড করছে এই সাবঅর্ডিনেট ক্লজটা সম্পূর্ণ মিনিং হওয়াটাকে। পরের অংশটা যেটা রয়েছে সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ তার সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হলো 2 বা তার বেশি মেন বা প্রিন্সিপাল ক্লজ যখন কনজাংশন দ্বারা যুক্ত হয়ে একটি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে তখন তারা একে অপরের কোঅর্ডিনেট হয়। অর্থাৎ দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লজ হতে হবে, অন্য কোনো ধরনের ক্লজে এই কাজটা হবে না। দুটি প্রিন্সিপাল ক্লজ যখন একটা কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন সেটা কোঅর্ডিনেট ক্লজ তৈরি করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি I shall do it now or I shall not do it at all। তার মানে I shall do it now এটা একটা প্রিন্সিপাল ক্লজ এবং I shall not do it at all এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। এই দুটো প্রিন্সিপাল ক্লজকে আমরা একটা অর কনজাংশন দিয়ে জয়েন করেছি, তাই এটা হয়ে গেল কোঅর্ডিনেট ক্লজ। আরেকটা এক্সাম্পল,
হি ইজ সিক ইয়েট হি উইল টেক দ্য টেস্ট, অর্থাৎ হি ইজ সিক, সে অসুস্থ, আমরা বুঝতে পারছি, অর্থ পরিষ্কার। হি উইল টেক দ্য টেস্ট, এখানেও আমরা বুঝতে পারছি যে সে পরীক্ষাটা দেবে, সুতরাং এখানেও আমার কাছে একটা অর্থ পরিষ্কার। কিন্তু এই দুটো প্রিন্সিপাল ক্লজকে যোগ করা হচ্ছে ইয়েট কথাটার মাধ্যমে, যেখানে দুটো বৈপরীত্য অ্যাডভার্স কন্ডিশনকে আমরা একত্রিত করছি, যে সে অসুস্থ তা সত্ত্বেও সে পরীক্ষা দেবে। এই যে দুটো প্রিন্সিপাল ক্লজকে কনজাংশন দিয়ে জয়েন করা হলো, এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আরও দু একটা এক্সাম্পল এখান থেকে আমরা দিতে পারি, সেটা হলো প্রথমটা দেখো 3 নম্বরে প্রিন্সিপাল ক্লজে বলা হচ্ছে লিসেন অ্যাটেন্টিভলি টু হোয়াট আই সে। লিসেন অ্যাটেন্টিভলি এখানে প্রিন্সিপাল ক্লজ। ক্যান ইউ টেল মি হোয়েন দ্য ট্রেন উইল স্টার্ট, ক্যান ইউ টেল মি, এটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ। এভরিবডি হেটস হিম হু টেলস এ লাই, এভরিবডি হেটস হিম, এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে দেখো 3 নম্বরে বলা হয়েছে his dream that he would become the president of India has been failed। এখানে এই যে মাঝের অংশটুকু রয়েছে যে that he would become the president of India, এই অংশটুকু সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে। I do not know what he wants, এই what he wants এই অংশটা সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে। A boy who neglects his studies cannot progress, এখানে who neglects his studies শুধু এইটুকু অংশ সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে। পরের যেটা রয়েছে দেখো কোঅর্ডিনেট ক্লজের এক্সাম্পলে, নাম্বার 1 হচ্ছে হি ফায়ার্ড দ্য গান বাট হি মিসড দ্য টাইগার, তাহলে এখানে বাট দিয়ে জয়েন করা হয়েছে, সুতরাং এটা কোঅর্ডিনেট ক্লজ। ওয়াক ফাস্ট এলস ইউ উইল মিস দ্য ট্রেন, সুতরাং এই যে এখানে বলা হয়েছে তাড়াতাড়ি হাঁটো নাহলে তুমি ট্রেনটা মিস করবে, এই যে এলস কথাটা দিয়ে যোগ করা হয়েছে, তাই এটা হয়ে গেছে কোঅর্ডিনেট ক্লজ। নাইদার এ লেন্ডার নর এ বরোয়ার বি, মানে একজন ধার দিও না ধার নিও না, এখানে এই নাইদার নর দিয়ে যোগ করা হয়েছে, এটা হলো কোঅর্ডিনেট ক্লজ। এবং 6 নম্বরে বলা হয়েছে দ্য এন্টায়ার ফ্যামিলি ওয়াজ এগেনস্ট মি নেভারদিলেস আই ডিড নট লুজ মাই কারেজ, তার মানে এই যে নেভারদিলেস দিয়ে দুটো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করা হয়েছে, এটাও কিন্তু হয়ে গেল কোঅর্ডিনেট ক্লজ। পরে যে অংশটা আমরা দেখব সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড ইটস টাইপস, সাবঅর্ডিনেট ক্লজ এবং এর টাইপগুলো কি কি সেটা দেখো। সাবঅর্ডিনেট ক্লজ সর্বদাই সেন্টেন্সের একটি অংশ, সুতরাং সেন্টেন্সের মধ্যে এগুলি কি ধরনের কাজ করে তার ওপর ভিত্তি করে এগুলিকে মূলত 3 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কাজের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? নাম্বার 1 সাবঅর্ডিনেট নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অর্থাৎ নাউন ক্লজ এবং নমিনাল ক্লজ দুটোই কিন্তু একই কথা, একই জিনিসকে বোঝায়। 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ, যারই নাম অ্যাডজেক্টিভ ক্লজ তাকেই কিন্তু রিলেটিভ ক্লজ বলা হয়, এই দুটো কিন্তু আলাদা কিছু নয়। এবং 3 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। এবারে আমরা চলে আসছি সাবঅর্ডিনেট নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, সেই সম্পর্কে কিছু ব্যাখ্যায়। কি বলা হয়েছে দেখো, এই সাবঅর্ডিনেট ক্লজগুলি সেন্টেন্সের মধ্যে নাউন বা নাউন জাতীয় পদের কাজ করে, অর্থাৎ নাউন কোথায় বসে, সেন্টেন্স একটা যদি সিম্পল সেন্টেন্স হয় সেন্টেন্সের শুরুতে বা সেন্টেন্সের শেষে, বলতে গেলে ভার্বের আগে বা ভার্বের পরে এই নাউনের অবস্থান থাকে, কখনো কখনো সেটা প্রিপোজিশনের পরেও বসে থাকে। তো এই সব জায়গায় নাউন বসে, তো এইখানে যদি ক্লজ তৈরি হয় তাহলে সেই ক্লজকে আমরা নাউন ক্লজ বলবো। যেমন এক্সাম্পল আসছে দেখো, ফাংশনস অফ এ নাউন ইন এ সেন্টেন্স। প্রথমে আসছে সাবজেক্ট টু এ ভার্ব, অর্থাৎ একটা ভার্বের সাবজেক্ট হিসাবে একটা নাউন কাজ করে। এক্সাম্পল কি, রবি ইজ নোন টু মি, এই সেন্টেন্সটাকে লক্ষ্য করো, এটা একটা সাধারণ সেন্টেন্স। এইখানে এই যে ইজ, এটা হলো ভার্ব এবং ভার্বের আগে কে আছে, রবি। এই যে ইজ নোন, এই ভার্বটার আগে রয়েছে রবি, রবি হচ্ছে একটা নাউন। তো এই রকম যদি আমরা একটা ক্লজ তৈরি করতে পারি যেখানে এই সাবজেক্টের আগে একটা অংশকে আমরা ক্লজ করি যেটা নাউনের অংশ, সেইটা কিন্তু তখন নাউন ক্লজ হয়ে যাবে। ঠিক সেইভাবে 2 নম্বর এক্সাম্পলটায় দেখো বলা হয়েছে
দ্যাট হি ইজ এ লায়ার ইজ নোন টু মি। আগেরটা তো দেখো ইজ নোন ছিল, সেটা ভার্ব, তার আগে রবি ছিল, সেটা কি হয়েছিল, নাউন। তো সুতরাং এখানেও ইজ নোন আছে, সেটা ভার্ব, তার আগে যে অংশটা সেখানে শুধু রবির জায়গায় দ্যাট হি ইজ এ লায়ার এই অংশটা বসেছে। সুতরাং প্রথম সেন্টেন্সে রবি সাবজেক্ট ছিল, দ্বিতীয় সেন্টেন্সে দ্যাট হি ইজ এ লায়ার এই গোটা অংশটা সাবজেক্ট আছে। প্রথম সেন্টেন্সে সাবজেক্টটাই ছিল নাউন, দ্বিতীয় সেন্টেন্সও সুতরাং সেই সাবজেক্টটাই নাউন থাকবে। প্রথম সেন্টেন্সে রবি একটা শব্দ ছিল শুধুমাত্র, এখানে কিন্তু একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট থাকার জন্যে এটা হয়ে গেছে একটা ক্লজ। যেহেতু সাবজেক্ট ভার্বের সাবজেক্টের জায়গায় বসেছে, সুতরাং একে আমরা বলবো সাবজেক্ট টু এ ভার্ব, নাউন ক্লজ। এখানে একটা নোট আমি করবার চেষ্টা করি, যদিও খাতার সাইডে চলে এসছে, আমি পড়ে দিচ্ছি। এখানে দ্যাট হি ইজ এ লায়ার সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটি স্বাধীনভাবে পূর্ণ বাক্যের মতো কাজ করতে পারে না। এখানে সাবঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ, কারণ এটি প্রিন্সিপাল ক্লজের ভার্ব ইজ নোন এর সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। 3 নম্বর যে এক্সাম্পলটা রয়েছে সেটা দেখো, হোয়াট হি সেজ হ্যাজ নো মিনিং। এখানে এই যে হ্যাজ এটা ভার্ব, তার আগে সাবজেক্টের জায়গায় হোয়াট হি সেজ এই কথাটা বসেছে, সুতরাং এটা সাবজেক্টের জায়গা। সাবজেক্টের জায়গা মানেই হচ্ছে নাউনের জায়গা, নাউনের জায়গায় ক্লজ তৈরি হয়েছে মানে হচ্ছে সেটা নাউন ক্লজ হয়েছে। হোয়েন দ্য ম্যাচ উইল স্টার্ট ইজ আনসার্টেন, এই ইজ হয়ে গেল ভার্ব, ইজের আগের জায়গাটা সেটা হচ্ছে মানে ভার্বের আগের জায়গাটা সেটা হলো সাবজেক্টের জায়গা, সাবজেক্টের জায়গা মানেই নাউনের জায়গা। সেখানে এই হোয়েন দ্য ম্যাচ উইল স্টার্ট এত বড় কথাটা সাবজেক্টের জায়গায় বসে একটা ক্লজ তৈরি করেছে, সুতরাং এটাকে আমরা বলতে পারি নাউন ক্লজ। এবার আমরা আসছি অবজেক্ট টু এ ভার্ব নাউন ক্লজের ক্ষেত্রে। এক্সাম্পল দেখো, হি নোজ মনীষা। এখানে হি হচ্ছে সাবজেক্ট, নোজ হচ্ছে ভার্ব, মনীষা হচ্ছে অবজেক্ট। তার মানে অবজেক্ট হতে গেলে ভার্বের পরে তার অবস্থান হতে হবে, এবং অবজেক্টের জায়গাটাও কিন্তু নাউনের জায়গা, কারণ মনীষা একটা নাম, তোমরা বুঝতেই পারছো। এবার দেখো একটা সেন্টেন্স লেখা হচ্ছে 2 নম্বরে, বলা হচ্ছে হি নোজ দ্যাট নিশার প্লেজ ওয়েল অন দ্য টেবিল। বলা হচ্ছে নিশার প্লেজ ওয়েল অন দ্য টেবিল। এখানে হি নোজ, প্রথম সেন্টেন্সটাতেও ছিল নোজ, সেটা ছিল ভার্ব, দ্বিতীয় সেন্টেন্সটাতেও আছে নোজ, সেটা ভার্ব। নোজের যে পরের অংশটা সেটা হয়েছিল অবজেক্ট। এখানে দ্যাট নিশার প্লেজ ওয়েল অন দ্য টেবিল এটাও কিন্তু হচ্ছে অবজেক্ট। যেহেতু অবজেক্টের জায়গাটা নাউনের জায়গা, আগেই বলেছিলাম, এটাও কিন্তু সেই নাউনের জায়গা হয়েছে। এইখানে মনীষার জায়গায় শুধু একটা ক্লজ তৈরি হয়ে গেছে, সুতরাং এটা কিন্তু হয়ে গেল নাউন ক্লজ। পরের যে সেন্টেন্সটা দেখো, আই নো হোয়ার হি লিভস। আই নো হোয়ার হি লিভস, এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, এবং হোয়ার হি লিভস এটা কিন্তু অবজেক্ট, এটা নাউনের জায়গা, সুতরাং এটা হয়ে গেল নাউন ক্লজ। এখানে নোট দিয়েছে একটা দেখো, এখানে হোয়ার হি লিভস সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটি স্বাধীনভাবে পূর্ণ বাক্যের মতো কাজ করতে পারে না। এখানে সাবঅর্ডিনেট ক্লজটি নাউন ক্লজ, কারণ এটি প্রিন্সিপাল ক্লজ আই নো এর নো ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। এরপরে দেখো এক্সাম্পল রয়েছে অবজেক্ট টু প্রিপোজিশন। প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কিভাবে কাজ করে। এক্সাম্পল দেখো, মাই সাকসেস ডিপেন্ডস অন অনিমেষ। এইখানে অন হচ্ছে প্রিপোজিশন, তারপরে অবজেক্ট হচ্ছে অনিমেষ, এটা কিন্তু নাউন। এরকম একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, মাই সাকসেস ডিপেন্ডস অন হাউ আই প্রিপেয়ার মাইসেলফ। আমার সফলতা নির্ভর করবে কিভাবে আমি নিজেকে তৈরি করছি। ওপরের অংশে যেটা অনিমেষ ছিল, এইখানে সেই জায়গাতেই হাউ আই প্রিপেয়ার মাইসেলফ হয়ে গেছে। সুতরাং অনিমেষ নামটা যেহেতু নাউন ছিল, এইটাও কিন্তু নাউন, শুধু এইখানে একটা ওয়ার্ডের জায়গায় একটা ক্লজ হয়ে গেছে, সুতরাং এটা হয়ে গেল একটা নাউন ক্লজ। আরেকটা এক্সাম্পল দেখো, অলওয়েজ লিসেন টু হোয়াট ইউর প্যারেন্টস সে। সবসময় শোনো তোমার পিতামাতা কি বলছেন। টু প্রিপোজিশনের পরে এই হোয়াট ইউর প্যারেন্টস সে এই অংশটা ক্লজ তৈরি হয়েছে, সুতরাং এটা হয়ে গেল একটা নাউন ক্লজ। নেক্সট দেখো কিছু আরও এক্সাম্পল এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সাম আদার এক্সাম্পলস অফ নাউন ক্লজ। প্রথম যেটা রয়েছে, আই হোপ দ্যাট হি উইল কাম সুন। দ্যাট হি উইল কাম সুন এটা হচ্ছে নাউন ক্লজ, এটাকে আমরা বলতে পারি অবজেক্ট টু এ ট্রানজিটিভ ভার্ব। মাই ওয়ারি ইজ হি, মাই ওয়ারি ইজ দ্যাট হি মে মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, এইটাকে আমরা বলতে পারি কমপ্লিমেন্ট অফ অ্যান ইনট্রানজিটিভ ভার্ব। 3 নম্বরে, দ্য রিউমার দ্যাট হি হ্যাজ বিকাম এ মিনিস্টার ইজ নট ট্রু। এই দ্যাট হি হ্যাজ বিকাম এ মিনিস্টার এটাকে আমরা বলতে পারি সিনোনিমাস টু নাউন অর প্রোনাউন, নাউন ইন অ্যাপোজিশন।
দ্য বয় ওয়াজ অ্যাফ্রেড দ্যাট হি মাইট ফেল ইন দ্য এক্সামিনেশন, এটাকে আমরা বলি অবজেক্ট অফ অ্যান অ্যাবসেন্ট প্রিপোজিশন, অর্থাৎ এই অ্যাফ্রেডের পর একটা অফ হওয়া উচিত ছিল, সেটা কেন হয়নি। অধিকাংশ ক্ষেত্রে দ্যাট এই লিঙ্ক ওয়ার্ড দিয়ে নাউন ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত করা হয়, কিন্তু অন্যান্য লিঙ্ক ওয়ার্ডগুলি যেমন হাউ, হোয়েন, হু, হুজ, হুম, হোয়াট এবং হুইচ প্রয়োজন মতো ব্যবহার করা হয়। এবার দু একটা জয়েন্ট উইথ নাউন ক্লজ ছিল, আমি করে দেখিয়েছি, তোমরা দেখতে পারো। প্রথমটায় রয়েছে হি হ্যাজ গান অ্যাওয়ে, ফুল স্টপ, নো ওয়ান নোজ হোয়ার। এইটাকে যদি জয়েন করা হয় কীভাবে হবে? নো ওয়ান নোজ হোয়ার হি হ্যাজ গান অ্যাওয়ে। আরেকটা হচ্ছে মিঠুন ইজ এ পাওয়ারফুল অ্যাক্টর, ফুল স্টপ, দিস ফ্যাক্ট ক্যান নট বি ডিনাইড। তো এইটাকে যদি জয়েন করা হয় এইভাবে জয়েন করা যেতে পারে নাউন ক্লজে, দ্যাট মিঠুন ইজ এ পাওয়ারফুল অ্যাক্টর ক্যান নট বি ডিনাইড। তো এই ভিডিওতে তোমরা নাউন ক্লজ, ক্লজ এবং ফ্রেজের যে ডিফারেন্স সেই সম্পর্কে আশা করি ধারণা পেলে। আমার আশা যে এই ভিডিওটা সম্পূর্ণ শুনলে তোমাদের ক্লজ, ফ্রেজ এই সম্পর্কে যে কনফিউশন সেগুলো ক্লিয়ার হবে। নাউন ক্লজ সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা কনসেপ্ট দিলাম। যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করো। তাহলে এর পরবর্তী যে দুটি ক্লজ আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, সেই সম্পর্কিত ভিডিও আমি এইভাবে লিখে তোমাদের সামনে উপস্থিত করব। এর সঙ্গে সঙ্গে আমি তোমাদের জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভের যে ডিফারেন্স, সেই ডিফারেন্স নিয়ে একটা ভিডিও খুব শর্টলি দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই সাথে থেকো, ভিডিওগুলিকে দেখতে থেকো, এবং পরবর্তী ভিডিওর জন্যে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সন্দীপ চন্দ্র SBHS চ্যানেল এই কোভিড-19 সিচুয়েশনে অবশ্যই তোমাদেরকে যে কোনো রকম এডুকেশনাল সহায়তা দেওয়ার জন্যে তৈরি হয়ে রয়েছে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।